বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আজকের এই তৃতীয় মাত্রা শুরু করছি আমরা ২১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ২১-এর এই বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বস আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, এবং আমার ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা আলমগীর কবির। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি আপনাদের দুজনের কাছে আমি প্রথমে যে প্রসঙ্গটা বা আলোচনাটা যদি এইভাবে আনতে চাই যে ২১-এর চেতনায় ২৪-এর গণ অভ্যুত্থান এবং ২৫-এর আজকের বাংলাদেশ কিভাবে আপনারা চিত্রায়িত করবেন? মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম। অসংখ্য ধন্যবাদ। আজ মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস। বছর বছর আমরা এটা পালন করে থাকি। একটা বিশেষ দিনে সংগ্রামের যে অধ্যায় রচনা হয়েছিল সেটা অনেক কিছুরই একটা প্রতীক বিস্ফোরণের সূচনা ঘটিয়েছিল। সত্য কথা বলতে গেলে ভাষা আন্দোলন কিন্তু সূচনা হয় ১৯৪৮ সালে, এবং প্রথম যখন ভাষার প্রশ্নটা একটা বিতর্ক হিসাবে উত্থাপন করা হয় তখন থেকে প্রতিবাদ প্রতিধ্বনিত করা হয়। একটা পর্যায়ে তৎকালীন পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ এবং সেখানকার যে সরকার, প্রাদেশিক সরকার, তারা এই আন্দোলনের চাপে স্বীকার করতে বাধ্য হয় যে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারও তাদের পজিশনটা, অবস্থানটা একটু মেনে নিয়েছে এরকম একটা ভাব দেখায়। কিন্তু তারপরে আরেকবার যখন নাকি জোরে সোরে তারা হাজির হয় বাংলা ভাষার উপরে কতগুলো বিধিনিষেধ এবং শক্ত প্রতিরোধ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য, তখন বিস্ফোরণ শুরু হয়ে যায়। এবং সেই কেন্দ্র করেই ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সাল হরতাল ডাকা হয় এবং সেইখানে পুলিশ ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা ভাঙা হবে কি হবে না এইটা নিয়ে কিছু বিতর্কও হয়। সেই বিতর্কের সমাধানটা করা হয় ঐতিহাসিক আমতলার যে সাধারণ ছাত্রদের সভা, সেই সভায় সাধারণ ছাত্রদের রায় অনুসারে, এবং সেখানে ১৪৪ ধারা ভঙ্গ করে দশজন করে তারা মিছিল করে বেরিয়ে আসে এবং ১৪৪ ধারা ভঙ্গ করে। পুলিশ নির্বিচারে তাদের উপরে লাঠি চার্জ, টিয়ার গ্যাস এগুলো নিক্ষেপ করা শুরু করে এবং এক একটা দল, ১০ জনের দল বের হচ্ছে, তাদেরকে গাড়িতে উঠিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায়। কাউকে বহু দূরে একেবারে টঙ্গীতে গিয়ে ছেড়ে দেয়। কিন্তু ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে এবং একটা পর্যায়ে তখন প্রাদেশিক পরিষদের অধিবেশন চলছিল এবং সেটা হলো বর্তমানে যেটা জগন্নাথ হল, সেইখানে হলো প্রাদেশিক পরিষদের যে বৈঠকের জায়গাটা ছিল, হল ঘরটা ছিল। এবং ছাত্ররা মেডিকেল কলেজ যে ব্যারাক সেইখানে অবস্থান করে স্লোগান দিচ্ছিল এবং সদস্য যারা বিধানসভার বা প্রাদেশিক সভার সদস্য তাদেরকে বলছিল চিৎকার করে যে আপনারা বেরিয়ে আসুন। তখন অতর্কিতে পুলিশ তাদের উপর গুলি চালায় এবং গুলি চালানোর ফলে তৎক্ষণাৎ ২ জন শহীদ হয়, আরও একজন মেডিকেলে নেওয়ার পরে শহীদ হয় এবং এইভাবে অসংখ্য শহীদদের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়ে যায়। এক বেদনার্ত পরিবেশের জন্ম হয় এবং সেই ঘটনাটাই শহীদ দিবস হিসাবে পালন হয়ে আসছে পরবর্তীকালে এবং আমরা এটা স্মরণ করছি। আমি এইটার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, ভাষার প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন? বাঙালির জন্য যেটা গুরুত্বপূর্ণ হবে এটা তো স্বাভাবিক। আমি যদি মাকে মা বলে ডাকতে না পারি, আমাকে যদি বলা হয় তুমি তোমার নিজের ভাষায় কথা বলতে পারবে না, তাহলে তো আমি প্রতিবাদ করবই। কিন্তু পাকিস্তানি শাসকদের জন্য এটা এত গুরুত্বপূর্ণ হলো কেন? সেই জায়গাটা বুঝতে হবে। সেটা হলো পাকিস্তান একটা কৃত্রিম রাষ্ট্র ছিল
এবং জাতীয় পরিচয়টা নির্ধারিত হয় তার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য অনুযায়ী না, এটা নির্ধারিত হয় ধর্মের ভিত্তিতে। এটা খুবই ভুল ভ্রান্ত একটা মতবাদ দিয়ে তারা পাকিস্তানি ভাবধারাটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এখন এই রাষ্ট্রটাকে যদি টিকিয়ে রাখতে হয় 1000 মাইল দূরত্বে দুইটা অংশ, তাহলে একটা শক্তিশালী কেন্দ্র থাকতে হবে। এবং শক্তিশালী কেন্দ্র করার প্রয়োজনীয়তা পাকিস্তানি শাসকরা ওই সময় থেকে বলে এসেছে। 71 সাল পর্যন্ত এই পলিসি দিয়েই কিন্তু তারা চলেছে। সঙ্গে সঙ্গে তারা সংগতি, দুই অংশের মানুষের ইন্টারম্যারেজ এবং দুই অংশের ভেতরে যে সংশ্লেষণ, এইটা করার জন্য চেষ্টা করলো। ভাষার প্রশ্ন যখন নাকি রক্তাক্ত সংগ্রামের ভেতর দিয়ে আমরা দাবি আদায় করতে সক্ষম হলাম যে অন্যতম রাষ্ট্রভাষা হবে বাংলা, তখন তারা লিঙ্গুয়া ফ্রাঙ্কা নামে একটা নতুন মতবাদ দিল যে একটা নতুন ভাষা তৈরি করতে হবে, যেটা উর্দু ভাষা ওরকমই। উর্দু ভাষা তো কোনো আদি ভাষা না, সেটা হলো কয়েকটা ভাষার সংমিশ্রণে। সেই ব্রিটিশ আমলে যখন সেনাবাহিনীরা কাজ করত, বা মোগল আমলে যখন সেনাবাহিনীরা পরস্পরের ভিতরে কথাবার্তা বলার জন্য তাদের ভাষা হিসেবে উর্দু ভাষা প্রচলিত হয়। কোনো এলাকার আদি জনগণের ভাষা হিসেবে কিন্তু উর্দু ভাষা না। তো সেরকম করলো। কিংবা তারা বলল বাংলা ভাষা থাকুক, কিন্তু উর্দু হরফে এটা লেখার ব্যবস্থা করতে হবে। ষড়যন্ত্রের কোনো শেষ নেই। রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করে দেওয়া হলো এবং তার গান বন্ধ করে দেওয়া হলো, এবং নানান রকম কৌতুকপূর্ণ ঘটনা বলেও ঘটেছে। মোলায়েম খান বলেছিলেন বাংলা বিভাগের চেয়ারম্যানকে ডেকে যে ওরা খালি রবীন্দ্রসঙ্গীত করে, তো আপনি একটা রবীন্দ্রসঙ্গীত কিছু লিখতে পারেন না? তো এই ধরনের নানান রকম রসিকতা করার চেষ্টা করা হতো। সব কিছুর ভেতরে কিন্তু ছিল বাঙালির স্বাধিকারের স্বপ্ন, এবং ক্রমান্বয়ে সেই স্বাধিকারের সামনের দিকে অগ্রসর হয়েছে এবং অগ্রসর হতে পেরেছে, এটা আমি জোর দিয়ে বলতে চাই। কেননা গোটা আন্দোলনের ভেতরে কেবল ভাষার প্রশ্ন না, সেইটার সঙ্গে জাতীয় মুক্তির প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন। লক্ষণীয় বিষয় যে ভাষা আন্দোলনে যা দাবিটা উঠেছিল যে বাঙালিরা মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ, সুতরাং যে কোনো রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষাই রাষ্ট্রভাষা হওয়া উচিত, বাংলা হবে একমাত্র রাষ্ট্রভাষা, এই কথা কিন্তু বলেনি। বাংলা হবে অন্যতম রাষ্ট্রভাষা, এবং বেলুচরা বেলুচ ভাষায়, সিন্ধিরা সিন্ধি ভাষায়, পাঞ্জাবিরা পাঞ্জাবি ভাষায়, যার যার ভাষার অধিকার মর্যাদা সেটাকে দিতে হবে। এটা জাতীয় মুক্তির আকাঙ্ক্ষার একটা প্রতিফলন এইটার ভেতরে কিন্তু ছিল। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে কিন্তু জনগণের ভাত, কাপড়, রুটি, রুজির যে সংগ্রামের প্রশ্নটা, যেটাকে আমরা র্যাডিক্যাল বামপন্থী ধারার আন্দোলন, এবং সেই আন্দোলনটাকে যদি এইভাবে চিহ্নিত করি, সেটা আগাগোড়াই জড়িত ছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, ভাষা সৈনিক বলে যাদেরকে আমরা চিনি তাদের শতকরা 90 জনই ছিল কোনো না কোনোভাবে গোপন কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত। সেই মুনির চৌধুরী থেকে শুরু করে আপনি অলি আহাদ, সেই সময় পরবর্তীকালে হয়তো মত ভিন্নতা হয়েছে থেকে শুরু করে, ভাষা মতিন থেকে শুরু করে, তারপরে গাজীউল হক থেকে শুরু করে সবাই ছিল কোনোভাবে কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত। এবং শহীদুল্লাহ কায়সার, তিনি গোপন কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই যোগাযোগগুলো করতেন আর কি। সুতরাং সমস্ত আন্দোলনের ধারাবাহিকতা কিন্তু সেই পরিণতিটাকেই টেনে আনে শেষ পর্যন্ত, যেটা আমাদের 71-এর জন্ম দেয়, এবং 71-এর ভেতরে বাংলাদেশের স্বাধিকার এবং একটা প্রগতিশীল সমাজতন্ত্র অভিমুখীন বাংলাদেশ আমরা নির্মাণ করব, এই প্রতিশ্রুতি হয়। সেইটাই হলো আমাদের ঐতিহাসিক লিপ ফরওয়ার্ড, এবং সেইটার ধারাবাহিকতাতেই পরবর্তীকালে সময় পেলে আমি সেইটার ধারাবাহিকতাতেই 24-এর গণ অভ্যুত্থান। যারা 24 এবং 71-এর ভেতরে একটা মতবিরোধ, দ্বন্দ্ব সৃষ্টি করতে চাচ্ছে, তারা কিন্তু প্রকারান্তরে 24-কে 71-এর বিরুদ্ধে শুধু না, আমাদের ভাষা সংগ্রাম 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে
গোটা বাঙালি জাতির জনগণের সংগ্রামের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করি। জি, মিস্টার আলমগীর কবির, আমরা ব্যাকগ্রাউন্ড শুনছিলাম এবং যেটা আমি প্রশ্ন করেছিলাম যে 21-এর চেতনায় 24-এর গণ অভ্যুত্থান এবং 25-এর বাংলাদেশ, আমরা 2025 সালে কথা বলছি, কেমন দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। এদেশের মুক্তিযুদ্ধ থেকে সকল আন্দোলনেই 21-এর চেতনা কাজ করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। 21 একটা নিয়মতান্ত্রিক আন্দোলন ছিল। নিয়মতান্ত্রিক আন্দোলন কিভাবে আইন ভাঙার আন্দোলনে রূপান্তরিত হয়, এটা 21 আমাদের শিখিয়েছে। মূলত মধ্যবিত্ত শ্রেণী ঢাকা শহরে ফুঁসে ওঠে। যদিও ছাত্র আন্দোলন, কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর একটা বিরাট সমর্থন ছিল এই আন্দোলনে। পরবর্তীকালে শ্রমজীবী শ্রেণীও এর সাথে জড়িত হয়ে যায়। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 21 একটা গণতান্ত্রিক আন্দোলন। এটি মূলত গণতান্ত্রিক আন্দোলন। সকল বিশ্লেষণের পরেও এটি গণতান্ত্রিক আন্দোলন। নাচল বিদ্রোহ, ইলা মিত্রের যে বিদ্রোহ আন্দোলন, এটি 21-এর অনুপ্রেরণা। 50 সালে ঘটে নাচল বিদ্রোহ, তারই অনুপ্রেরণা হচ্ছে 52-র 21, পাকিস্তান সৃষ্টির পরে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মৃত্যুশয্যায় শায়িত, এখন যে কোনো সময় মারা যাবেন, রফিক ভাই, আহমদ রফিক, ডাক্তার আহমদ রফিক ভাই। বেলি, আপনার অফিসের কাছাকাছি, জি, বেলি রোডে, সেখানে উনি মৃত্যুশয্যায় শায়িত আছেন। তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি মতিন ভাইকে, ভাষা মতিন, যার সাথে আমার বহু সময় কেটেছে। ভাষা আন্দোলনের, তিনি রাষ্ট্রভাষা আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ছিলেন। আন্দোলনের সূচনার কাহিনীগুলো তার কাছে অনেকভাবে শুনেছি। ডাক্তার মঞ্জুর, নওগাঁর কৃতি সন্তান ডাক্তার মঞ্জুর, আজকে যে কেন্দ্রীয় শহীদ মিনার, এই কেন্দ্রীয় শহীদ মিনার তিনি প্রথমে স্থাপন করেছিলেন, যেটি রাতারাতি পুলিশ ভেঙে ফেলে। সেই ডাক্তার মঞ্জুরকে আমি স্মরণ করছি। আমি স্মরণ করছি মমিনুল হক ভুটি ভাই, যিনি গলায় হারমোনিয়াম বেঁধে, নওগাঁর মমিনুল হক ভুটি ভাই, যিনি গলায় হারমোনিয়াম বেঁধে ঢাকার রাস্তায় রাস্তায়, ঢাকা শহর রাঙাইলি, রক্তে রাঙাইলি, এইসব গান টান উনি গিয়েছেন। এবং গাজী হকের ছোট ভাই, নামটা হচ্ছে নিজামুল হককেও আমি স্মরণ করছি। এবং গাজীউল হক, তিনি একটা মিটিংয়ে সভাপতিত্ব করেছিলেন। এসে বাড়ি এটি, দিনাজপুরের এসে বাড়ি এটি বাড়ি ভাই, তাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই মানুষগুলো আস্তে আস্তে হারিয়ে গেছে। ফয়েজ আহমদ ফয়েজ আপনাদের খুবই ঘনিষ্ঠ ছিল, প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। তিনিও ভাষা আন্দোলনের একজন অন্যতম নায়ক ছিলেন। এরকম অসংখ্য মানুষ যাদের আত্মদানে, যাদের ত্যাগের মধ্যে দিয়ে ভাষা আন্দোলন গড়ে উঠেছিল। এবং ভাষা আন্দোলন শুধু বাংলাদেশ না, সমস্ত পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা। এখন সমস্ত পৃথিবীর নির্যাতিত মানুষ, নিপীড়িত মানুষ এবং গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনিক যারা, তাদের প্রেরণার উৎস হচ্ছে বাংলাদেশের, তৎকালীন পূর্ব পাকিস্তানের, আজকের বাংলাদেশের ঢাকা নগরীতে যে 21শে ফেব্রুয়ারি সংগঠিত হয়, এটি অনুপ্রেরণাদায়ক এবং এটি সমস্ত পৃথিবীর মানুষকে অনুপ্রেরণা দেয়। আমি যেমন 1 মে সমস্ত পৃথিবীর শ্রমজীবী মানুষের অনুপ্রেরণা, সেই শিকাগো শহরের হে মার্কেটের মুভমেন্ট, ঠিক তেমনি ঢাকার এই মুভমেন্টও আমার দৃষ্টিতে সমস্ত পৃথিবীতেই এটা অনুপ্রেরণা সৃষ্টি করেছে। মাতৃভাষার জন্য,
জাতির জন্য, জাতি গঠনের জন্য, জাতি রক্ষার জন্য, একটা জাতিকে অগ্রসর করার জন্য, একটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য 21 অনুপ্রেরণা। শুধু আমাদের দেশেই না, সারা পৃথিবীর দেশে দেশে এটি অনুপ্রেরণা। এখন তো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমি শ্রদ্ধার সাথে এইসব ভাষা সৈনিক যারা ছিলেন তাদেরও স্মরণ করি, এবং যারা 21 নিয়ে কাজ করেছেন, অগ্রসর হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। কামাল লোহানী, উনিও 21-এর একজন ইয়ে ছিলেন। এরকম অনেকেই আছেন ভাষা সৈনিক, নাম বলে শেষ করা যাবে না, অনেকেই পরে প্রকাশিত হয়েছে। তারপরে 21-এর পদক এগুলো নিয়ে অনেক বিভ্রান্তি হয়েছে দেশে, কারণ যারা 21 বোঝে না তারা 21-এর পদক দেওয়ার দায়িত্ব নেই, ফলে এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়। 21 তো বুঝতে হয়, পদক দেয় আবার কেড়ে নেয়। এসব বালুখিল্য, চপলমতি, কতগুলো চাটুকার দালাল, এরা 21-এর সম্মান, 21-এর মর্যাদা কতটুকু বোঝে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই স্বাধীনতা পদক, 21-এর পদক এবং রোকেয়া পদক এগুলো ব্যবস্থা করা হয়। এগুলো আমাদের জাতীয় অনুপ্রেরণার অংশ। এই পদকগুলো, এগুলো নিয়েও খুব নোংরামি হচ্ছে, খুবই বাজে কাজ হচ্ছে, যেগুলো সহ্য করা যায় না। এই জাতির সহ্য শক্তি অনেক বেশি, সেই জন্য এগুলো মেনে নিচ্ছে। এই যে কোথা থেকে কতগুলো অর্বাচীন আসছে, কোথা থেকে কেমন করে আসলো তাও জানি না, এরা কে কারা, কাউকে চিনতাম, কাউকে চিনিও না, এরা দেশ চালাচ্ছে, এরা 21-এর দায়িত্ব নিচ্ছে। এরা 21-এর লোক কাকে চেনে, কতজনকে চেনে। মমিনুল হক ভুটি, তাকে আমি 21-এর পদক দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, পারিনি, সুযোগ হয়নি। যদি আবার কখনো সুযোগ আসে, নওগাঁর কৃতি সন্তান মমিনুল হক ভুটি গলায় গামছা দিয়ে হারমোনিয়াম বেজে ঢাকার রাস্তায় গান করেছেন, তাকে 21-এর পদক দেওয়া যায়নি। ডাক্তার মঞ্জুরকে দেওয়ানো হয়েছিল, সেই সময়ে আমি ক্যাবিনেটে ছিলাম, ডাক্তার মঞ্জুরকে দেওয়া হয়। তো এখন 21-এর পদক কাকে দেওয়া হবে, কাকে দেওয়া হবে না, এরা চেনে, এরা জানে, এরা কখন কি করে বসছে, কাকে কি দিচ্ছে আর কার কাছ থেকে কি কেড়ে নিচ্ছে, এটা দেখলে হতবাক হয়ে যায়। এতে আমাদের জাতীয় আকাঙ্ক্ষা ধ্বংস হয়, জাতির মর্যাদা ধ্বংস হয়, সম্মান ধ্বংস হয়, আমাদের জাতির যে স্বপ্ন, সেই স্বপ্নকে ধূলিসাৎ করা হয়। আমি শ্রদ্ধার সাথে মহান 21 স্মরণ করছি, এবং যারা গত হয়ে গেছেন ভাষা সৈনিক, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা জীবিত আছেন তাদেরকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি। অনেক নাম বলতে হয়। নওগাঁর মোজারুল হক পোনা ভাই, তিনি 21-এর একজন সৈনিক ছিলেন। এম এ রকিব নওগাঁর, উনি কিছুদিন আগে মারা গেছেন, উনিও একজন ভাষা সৈনিক ছিলেন। মহকুমা লেভেলে তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এরকম সারা বাংলাদেশে অজস্র মানুষ, এর মাধ্যমে একটা নেতৃত্ব গড়ে উঠেছিল। 21শে ফেব্রুয়ারি শুধু একটা গণতান্ত্রিক আন্দোলন বলবো না, এটার মাধ্যমেই তৎকালীন পূর্ব পাকিস্তানে একটা লিডারশিপ গড়ে ওঠে, একটা নেতৃত্ব গড়ে ওঠে, যারা জাতিকে স্বপ্ন দেখাতে পেরেছিল, যারা জাতীয় আকাঙ্ক্ষাকে বুঝতে পেরেছিল এবং তা পূরণ করার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে, আত্মত্যাগে বলিয়ান হয়ে এই জাতি গঠনে তারা ভূমিকা রেখেছিল। এই জন্য আমরা এই 21-এর সাথে জড়িত যারা, তারা দল মত নির্বিশেষে আমাদের শ্রদ্ধার। যারা বিভিন্ন আন্দোলনে যারা জড়িত থেকেছেন, সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, তারা আমাদের শ্রদ্ধার। কোনোদিন আমরা বলবো না যে 68-69 গণ আন্দোলনে আসাদ কোন দল করত, এটা বলা যায় না। এরশাদ বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে তারা কোন দল করত, এটা বলা যায় না। তারা আওয়ামী লীগ করতো না বিএনপি করতো, এটা বলা যায় না। এমনই অর্বাচীনদের পাল্লায় এখন পড়েছি আমরা, যে অর্বাচীনরা বলছে অমুক জামাত ইসলামের, অমুক বিএনপির, অমুক ইয়ের, এবং এই কতগুলো অর্বাচীনরা বলতেছে আমাদের 450 মারা গেছে বিএনপির।
আবার কতগুলো অর্বাচীনরা বলছে আমরা তো জামাতের নেতৃত্বে, জামাতের গোপন সেলে আমরা এটার নেতৃত্ব দিয়েছি 24-এর। এই ধরনের একটা গণ অভ্যুত্থানের, এই ধরনের একটা আন্দোলনের নেতা জনগণ, এই ধরনের আন্দোলনের নেতা হচ্ছে জনগণের মধ্যে থেকে বেরিয়ে আসা কতগুলো মানুষ যারা আত্মবলিদানে দীক্ষিত হয়ে যারা জীবন উৎসর্গ করে, তারা কোনো দলের নয়। যারা দলের বানাতে চায় তারা ভুল, তারা অর্বাচীন, তারা রাজনীতির এই সাধারণ পাঠটাও তারা বোঝেন না। আমি এই 21কে সামনে রেখে আমি বলতে চাই, জাতি গঠনে, দেশ গঠনে যারাই আত্মত্যাগ করবে তারা এই জাতির সম্পদ, তারা এই জাতি তাদের সম্মান করবে, আজীবন সম্মান করবে। সো 21শে ফেব্রুয়ারি 1952 সাল, তারপরে 62, 66, 69, 70, 71 মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়। এবং তারপরে 75-এর পট পরিবর্তন, 70-এর দশক, 80-র দশক, 90-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষ 2024-এর স্বাধীনতোত্তর বাংলাদেশের সবচেয়ে বড় এবং ইতিহাসেও বোধহয় এরকম বিরল ছাত্র জনতার অভ্যুত্থান। মানে এত আত্মদান, এত রক্তদান এবং এত ব্রুটালিটি পৃথিবীতে খুব কম নজির আছে দেখা গেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের প্রশ্ন করতে চাই যে আমরা কি এই আত্মদান ব্যর্থ করে দিচ্ছি বা বৃথা যেতে চলেছে কিনা, কি দেখছেন আপনি? আমার মনে হয় যেই প্রশ্নটা আপনি করলেন এটা সরাসরি জবাব যদি দিতে হয় তাহলে আমি বলবো এখনও এইটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার সময় আসেনি। একটা টানাপোড়েন চলছে, সেই টানাপোড়েনটা আমাদের বুঝতে হবে এবং বুঝে স্পষ্ট অবস্থান নিতে হবে যাতে এটা হারিয়ে না যায়। বাঙালি জাতির ইতিহাস, গৌরবের ইতিহাস, আমরা বিজয় অর্জন করি, কিন্তু আমাদের দুঃখ বিজয় আমরা ধরে রাখতে পারি না। এইবারেও যাতে তার পুনরাবৃত্তি না হয় সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। অনেক কিছু বদলে গেছে 52-র পটভূমি আর 24-এর যে গণ অভ্যুত্থান। এখনও আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি, আজকেও করা হলো, কিন্তু যখন প্রথম বার্ষিকীটি পালন করা হয় 52 সালে আমার বয়স 4 বছর, হালকা হালকা একটু মনে আছে। পরবর্তীকালে আরেকটু বয়সের পর থেকে সকালবেলা প্রভাত ফেরি, নগ্ন পায়ে প্রভাত ফেরি, কাঁধে হারমোনিয়াম, আমার ভাইয়ের রক্তে রাঙানোর 21শে ফেব্রুয়ারি। আপনি কোথাও সেই প্রভাত ফেরি দেখেন? এখন ক্যামেরার সামনে নিজেকে হাজির করতে হবে। এই 21শে ফেব্রুয়ারিকেও একটা বাণিজ্যিকীকরণ করা হয়েছে, রাজনৈতিক বাণিজ্যের একটা ক্ষেত্র বানিয়ে তোলা হয়েছে এবং খুবই কুৎসিতভাবে সেখানে ধাক্কি যেগুলো হচ্ছে, যে ভাব গম্ভীর পরিবেশ এটা হওয়া উচিত, যে দেশপ্রেমের জাগরণের নতুন একটা দিন হিসেবে সেটা মানুষকে উদ্বুদ্ধ করবে দেশপ্রেমে, সেই পরিবেশের কথা ভাবনা থেকে যেন চলে যাচ্ছে। ওর জন্য বাতাসে সেই পুরানের দিনের 21-এর গন্ধ তো আর খুঁজে পাই না। তারপরে আমি হতাশ না, আমি জানি যে এটা ফেরত আসবে। আমাদের দাবি, প্রত্যেক বছরে আমরা এইটা বলতাম, সর্বস্তরে বাংলা ভাষা চালু করো। দেশ স্বাধীন হওয়ার পর সর্বস্তরে বাংলা ভাষা চালু করার আইনগত নির্দেশ জারি করা হলো, এখনো পর্যন্ত তা কার্যকর হয়নি। এবং রাস্তায় গেলে দেখবেন ইংরেজিতে সাইনবোর্ড। আমরা তখন আগে থেকে নোটিশ দিয়ে দিতাম যে সাইনবোর্ড 21শে ফেব্রুয়ারির আগে আপনি প্রধানত বাংলা, ইংরেজিতে লিখতে পারেন, কিন্তু বাংলাটা বড় হরফে বড় করে সেটা থাকতে হবে। এই সমস্ত জিনিসটা যেন বর্তমান যে রাজনীতিক প্রবাহ এবং সেইটার অভিঘাতে আমাদের সংস্কৃতির উপরে, মানুষের মনন, চিন্তা, সমস্ত কিছুর উপরে যে অভিঘাত সৃষ্টি করেছে সেটাকে একটা বিকৃত করে দিচ্ছে। তাই আমরা দেখতে পাই যে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আজকের দিনেও চিন্তাগুলো কিন্তু সেই বাণিজ্যিক বিবেচনার ভেতরেই চলছে। এমনকি আমাদের এই গণ অভ্যুত্থান স্বতঃস্ফূর্ততা ছিল তার প্রধান উপাদান। তার কোনো সংগঠিত নেতৃত্ব, আর যাকে আগে থেকেই চিনত, কোনো কাঠামো, নেতৃত্ব কাঠামো কিন্তু ছিল না, কিছুটা গায়েবী। এবং যারা গায়েবী হিসেবে
তাদের পরিচয় আস্তে আস্তে আমরা জানতে পেরেছি। দু একজন তো বলেছে যে আমরা তো ছাত্রলীগের ভেতরে ছিলাম এবং 2 লক্ষ টাকা দিয়ে আমার ওখানকার ইউনিভার্সিটি কমিটির মেম্বারও হতে হয়েছিল। আমরা কিন্তু ওই সময় এনএসএফের যে অত্যাচার, আমরা গা বাঁচানোর জন্য এনএসএফে ঢুকি নেই। কিংবা 16 বছর আমি দুঃশাসন, ফ্যাসিস্ট দুঃশাসনের বিরুদ্ধে যে সংগ্রাম, তখন ছাত্র দলের ছেলেরা, ছাত্র ইউনিয়নের ছেলেরা, ছাত্র ফ্রন্টের ছেলেরা তারা গা বাঁচানোর জন্য ছাত্রলীগে ঢুকে গেলে তাহলে পরে এই দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামের যে পটভূমি রচনা হয়েছিল সেটা কিন্তু হতো না। সুতরাং আমাদেরকে এই অবস্থানটাও দেখতে হবে। স্বতঃস্ফূর্ত না হলেও 21শে ফেব্রুয়ারি ছিল সার্বজনীন, সকল মানুষের অংশগ্রহণের ভেতর দিয়ে এটা হয়েছিল। এবং ভাষা সংগ্রাম কমিটি জাতীয়ভাবেও ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক ছিল এবং কমিটি আগে থেকে গঠিত এবং তার জেনারেল মিটিং করে সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমরা 144 ভাঙবো কি ভাঙবো না, দাবি আমাদের কি হবে না হবে। সেইটা এইবার কিন্তু হয়নি, যার ফলে এইবার আমাদের জন্য যেমন নাকি কতগুলো নূতন শক্তির উপাদান আমরা এখানে দেখতে পাই। এবং আমি নিজে সাক্ষী দেবো, আমি 69-এর গণঅভ্যুত্থান বলেন, 70-এর গণঅভ্যুত্থান বলেন, একেবারে মাঝখানে থেকে আমি কিন্তু সেটা ভূমিকা পালন করেছি, এবারও করেছি। হয়তো শারীরিকভাবে অতটা পারি নাই, কিন্তু মানসিকভাবে টোটালি ইনভলভ ছিলাম। এবং সেই হিসাবে আমি বলবো যে এইবারের গণঅভ্যুত্থানে সাধারণ ছাত্র সমাজ, এমনকি সাধারণ রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল আগেকার সবগুলো গণঅভ্যুত্থানের থেকে আরও উন্নত এবং ব্যাপকতর। কিন্তু তারা তো হারিয়ে গেছে, এবং তারা যাতে হারিয়ে যায়, আজকে কেউ কেউ দাবি করছে যে আমরাই হলাম তাদের নেতা। আমাদের এখানে ছাত্রদের সংখ্যা হলো 3 কোটি 4 কোটির মতো হবে। তো এখন তার ভেতরে যদি 100 জন দাবি করে যে আমরাই হলাম ছাত্র সমাজ, তাহলে পরে সেটা তো মেনে নেওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়। এবং সংগ্রামের প্রশ্নটাও যদি বিবেচনা করি, তাহলেও কিন্তু বলতে হয় এই সংগ্রাম সংগঠিত ছাত্র সংগঠনগুলোর ভেতর দিয়ে যে অগ্রসর হয়েছে, ছাত্রলীগের মার খেয়ে, পিটুনি খেয়ে, তার হেলমেট বাহিনীর আক্রমণে চোখ নষ্ট হয়ে গেছে, 16 বছর ধরে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। সুতরাং এইখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছে যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটিয়ে একটা গোষ্ঠী তারা তাদের নিজের মতো করে তারা 24-এর গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্বের দাবিদার হয়ে তারা কিন্তু কতগুলো ফর্মুলা নিয়ে হাজির হচ্ছে। যে জিনিসটা আমি অনুরোধ করব যে এটা চিন্তা করে করা উচিত, কারণ এইটা যদি চলতে থাকে তাহলে কিন্তু জনগণ থেকে ইতিমধ্যেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেকখানি। সেটা আমি চাই না কোনোভাবেই, এবং হলে পরে আরও বিপজ্জনক পরিস্থিতি হবে। যে কোনো মূল্যে হোক এই অন্তর্বর্তী সরকারকে তার মিশন সাকসেসফুল করতে হবে। তার মিশনটা কি? মিশনটা সম্পর্কে যদি ধারণা পরিষ্কার না থাকে, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোনো বিপ্লবী সরকারও না, কোনো রেগুলার সরকারও না। অর্থাৎ একটা অনির্বাচিত জবাবদিহিবিহীন স্বৈরাচারী ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে আমাদেরকে নির্বাচিত ব্যবস্থার ভেতরে যেতে হবে। সুতরাং সেই নির্বাচিত ব্যবস্থাটা কেন প্রয়োজন? কেন গোটা রাষ্ট্র সমাজ এইটাকে আমাদের সংস্কার করা প্রয়োজন। সুতরাং সেই রকম মানে অর্থপূর্ণ সংস্কার যদি করতে হয়, তাহলে অর্থপূর্ণ সংস্কারের জন্য নির্বাচন অপরিহার্য। আগে নির্বাচন করে তারপরে সংস্কারে যেতে হবে। কিন্তু প্রশ্ন আছে, নির্বাচনকে অবাধ নিরপেক্ষ হতে হবে, এবং নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ হয় সেই জন্য কিছু কিছু সংস্কার নির্বাচনের আগেও করতে হবে। কিন্তু দেখেন আমাদের এখানে একটা গোলমাল লাগিয়ে দেওয়া হয়েছে, সংস্কার আগে না নির্বাচন আগে। বেশিরভাগ সংস্কার করতে হবে নির্বাচনের পরে, কিন্তু নির্বাচন যেন অবাধ ও নিরপেক্ষ হয় সেইটার জন্য কিছু সংস্কার নির্বাচনের আগেই করতে হবে। ব্যাস, সিম্পল ফয়সালা। এবং সেখানে জনগণের প্রতিনিধিরা
সেই জিনিসটা করবে। রাজনৈতিক দল গঠন টঠন এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে, সেইগুলো নিয়ে পরে আমি বলবো। আমি মনে হয় কিছুটা কথা আমি বললাম। এবং আন্তর্জাতিক পরিস্থিতি, আমাদের আঞ্চলিক পরিস্থিতি গুরুতর হয়ে উঠছে এবং সেই সব বিষয়েও জি আমি আপনার কাছে 21শে ফেব্রুয়ারিতে আমাদের কিছু আলোচনা করা প্রয়োজন বলে মনে হয়। জি আমি আসছি আপনার কাছে মিস্টার আলমগীর কবির। আমাদের দেশে অনেকগুলো আন্দোলনই ব্যর্থ হয়েছে, কিন্তু 52 ভাষা আন্দোলন এর অর্জন অনেক বেশি। এই আন্দোলন অনুপ্রেরণা দিয়েছে। এই আন্দোলন একটা অগ্রসর আন্দোলন। 62-র হামিদুর রহমান রিপোর্ট বিরোধী আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 68-69-এর গণ আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, এরশাদ বিরোধী আন্দোলন, এসবের অর্জন কতখানি আমাদের এত বছর পরে এসে এগুলো বিশ্লেষণ করতে হবে, এসব বিষয় নিয়ে ভাবতে হবে। মানুষ জীবন দেয়, তার প্রয়োজনে জীবন দেয়। মানুষ আত্মত্যাগ করে, আত্মত্যাগের মধ্যে তারও অর্জন আছে, তার মধ্যে স্বপ্ন আছে, আশা আছে। তো এই আন্দোলনগুলো আমাদের আশাহত করেছে। আশাভঙ্গের বেদনা মানুষকে কাতর করেছে, মানুষকে হতাশ করেছে, রাজনীতি ক্ষেত্রে হতাশা নামিয়েছে। তো আমাদের এই 24-এর যে গণ অভ্যুত্থান, এটা অনেক বড় ঘটনা। আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় ঘটনা যে কয়টি আছে তার মধ্যে অন্যতম মুক্তিযুদ্ধ। তারপরে আমি মনে করি এই 24-এর গণ অভ্যুত্থান। এত মানুষের সম্পৃক্ততা, এত শিশুর সম্পৃক্ততা, এত তরুণ যুবকের সম্পৃক্ততা আন্দোলনে, এবং এত আত্মত্যাগ, এত আত্মবলিদান এই জাতি কখনো দেখেনি মুক্তিযুদ্ধ ছাড়া। মুক্তিযুদ্ধে এটা আমরা দেখেছি। এই আন্দোলন ব্যর্থ হবে, মানুষের মধ্যে যে হতাশা নেমে আসছে, যে হতাশার প্রতিচ্ছবি চারিদিকে দেখি, কতগুলো লোক এখানে আসছে, এসে কিছুটা বলা যায় গান বাজনার লোক আর কি। গান বাজনা, মজা মারে রে কফি যান বানিয়ার দোকান মজা মারে রে, আমাদের উত্তরাঞ্চলে একটা ছড়া আছে। তো এরকম ঘটনা। এবং তারা কথা বলে না, আবার কথা বললে এলোমেলো কথা বলে। তারা কথাও বলে না, তারা কি করতে চায়, কি করবে তা বলে না। এদের এই কাণ্ড কারখানা দেখে আমার মনে হচ্ছে এক আতপাগলার বিয়ে হয়েছিল। তো সে বেশি কথা বলে, তার মা তাকে বলছে শ্বশুর বাড়ি যাচ্ছিস, কথা কম বলিস। তারপরে সে শ্বশুর বাড়ি গেছে, কিন্তু একেবারে কথা না বলা হবি না, কিছু কথা বলবি। তো যে আর কথা বলে না, পরে ওর খেয়াল হচ্ছে মা তো কিছু কথা বলতে বলেছে, তো কিছু কথা বলি। তো শাশুড়িকে জিজ্ঞেস করতেছে, শাশুড়ি খুব আদর করতেছে, শাশুড়িকে জিজ্ঞেস করতেছে আম্মা আপনার বিয়ে হয়েছে? তো শাশুড়ি খেপে যেয়ে বলছে আমার বিয়ে না হলে তুই বউ পেলি কেমন করে? তো এখন আমাদের এই উপদেষ্টা পরিষদের এদের কার্যকলাপগুলো যেগুলো দেখছি, এদের যেগুলো আচরণ দেখছি, এদের যে ভূমিকা দেখছি, একটা দুর্বল, মেরুদণ্ডহীন, কতগুলো অর্বাচীন, আগাছা, পরগাছা, আলোকলতা, তারা আজকে আমাদের এই জাতির নেতৃত্ব দিচ্ছে। যার ফলে সমস্ত দেশে নেমে আসছে হতাশা, ব্যাপক হতাশা, চারিদিকে হতাশা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস, আইন শৃঙ্খলার অবনতি, যে কাজগুলো করা দরকার ছিল সেই কাজগুলো করেনি। পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে এখনো কোনো ইনিশিয়েটিভ নেয়নি। অনেকদিন পরে আয়নাঘরে গেছে, 6 মাস পরে ক্যান্টনমেন্ট ভিজিট করতে গেছে আয়নাঘরে, যে আবার বলতেছে রং কেন, কালা কেন, এটা নিয়ে আবার 2 ভাগ হয়ে গেছে গভর্নমেন্ট। ভিতরে 2 রকম কথা শোনা যাচ্ছে। পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, সামাজিক গণমাধ্যমগুলোতে বিতর্ক উঠেছে। তো
যে কাজগুলো সরকারের করা দরকার সেগুলো করেনি, অনেকদিন পরে তাদের খেয়াল হচ্ছে যে এটা করা দরকার। তাহলে সরকারের লক্ষ্য কি? সরকার কোন পথে এগোচ্ছে, কি চায়, কতদিন থাকতে চায়, বা এই হতাশাগ্রস্ত জাতিকে, এই রক্তপাতময় একটা সংগ্রামের মধ্য দিয়ে বেরিয়ে আসা একটা জাতিকে তারা কিভাবে পথ দেখাবেন, কোন পথে নিয়ে যাবেন, এটা আজকে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমি মনে করি সংস্কারের কেবল দুন্তস্ব দেখা গেছে। সংস্কারের আমরা দুন্তস্ব দেখতে পেলাম, মানে কয়েকজন সংস্কার কমিটির কয়েকজন কথা বললেন, দেখা করলেন, রাজনৈতিক দল দিকে ডেকে মিটিং টিটিং হলো, কালাজাম সিঙ্গারা খাওয়াটা হলো, চাটা খাওয়াটা হলো, কিন্তু দৃঢ়বদ্ধ চিন্তা নিয়ে, লক্ষ্য নিয়ে, একটা লক্ষ্য অর্জনের জন্য যে কাজগুলো সরকারের করা দরকার সেই কাজে এখনো সরকার হাত দেয়নি। এরকম একটা দুর্বল সরকার আমি প্রধান উপদেষ্টার নুরুল কবির সাহেবের সাক্ষাৎকার আমি খুব কয়েকবার দেখেছি। উনি কি বলতে চেয়েছেন আমি বোঝার চেষ্টা করেছি। আমি হতাশ হয়েছি, আমি নিজেও হতাশ হয়েছি প্রধান উপদেষ্টার বক্তব্যে। তবে তার সরলতাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, এবং তার সরলতা না থাকলে সত্যে পৌঁছা যায় না। যার মধ্যে সরলতা আছে সেই তো সত্যে পুষতে পারে। আমি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলবো, সত্যে পুষতে হলে আপনার সরলতা আছে, সত্যে পুষতে হলে যে কাজগুলো করা দরকার সে কাজে আপনি হাত দেন। আপনার সরকার রাজনৈতিক সরকার নয়, কিন্তু একটা রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই রাজনীতি বিমুক্ত সরকার নয়, বা দেশকে বিরাজনীতিকরণ করার দায়িত্ব এই সরকার যদি নিয়ে থাকে আমরা তাকে নিন্দা করব, আমরা তাকে ঘৃণা করব। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি বলতে চাইছিলেন যে আন্তর্জাতিক পরিস্থিতি, আঞ্চলিক পরিস্থিতি এবং পলিটিক্যাল পার্টি গঠন করবার প্রক্রিয়া সব মিলিয়ে আমাদের দেশের সামনের দিকের অগ্রগতিটা হিসাব করতে হলে বিশ্ব প্রেক্ষাপটটা একটু খেয়ালের ভিতরে রাখতে হবে। এবং সেই ক্ষেত্রে দেখেন, এটা খুবই মারাত্মক কতগুলো সংস্কারের নামে যে প্রস্তাবনা হাজির করা হয়েছে, অত হালকাভাবে দেখার কোনো বিষয় নয়। যেমন খালি আমি একটা উদাহরণ দিই, অনেকগুলো সংস্কারের কমিশন, কনস্টিটিউশনাল কমিশন যে রিপোর্ট দিয়েছে, সুপারিশ করেছে, তারা বলেছে আমাদের রাষ্ট্রীয় নীতি থেকে ধর্মনিরপেক্ষতা বাতিল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলেছে রাষ্ট্র ধর্ম ইসলাম বহাল থাকিবে। তাহলে একটু দুই আর দুয়ে হিসাব করে বলেন। বহুত্ববাদের কথা বলেছেন তারা, বলছেন বহুত্ববাদ বললে পরে রাষ্ট্র ধর্ম ইসলাম হলে পরে তো সেটা হলো না। তাহলে ধর্মনিরপেক্ষতাবাদ আর রাষ্ট্রধর্ম ইসলাম, তাহলে প্রকারান্তরে এটা কিন্তু ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের বাংলাদেশের সমতুল্য হয়ে যায়। তো এইগুলোতে চিন্তা ভাবনা করে করতে হবে। যাই হোক, আন্তর্জাতিক পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প এখন এমন কতগুলো তৎপরতা শুরু করেছে যেটাকে অনেকে বলছে ট্রাম্প ডক্ট্রিন, এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে। গাজাতে সে তার মতো করে একটা পরিকল্পনা নিয়েছে যুদ্ধ বন্ধ করার জন্য, প্যালেস্টাইনিদের সেখান থেকে উৎখাত করে যুদ্ধ বিগ্রহ এখান থেকে সরে আসতে চায়। অনেকের মনে প্রশ্ন দাঁড়াতে পারে যে আমেরিকার সাম্রাজ্যবাদ এতদিন তাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্যই ওয়ার ইন্ডাস্ট্রি, যুদ্ধাস্ত্র নির্মাণের যে শিল্প, সেইটাকে সে মদত দিত এবং বিভিন্ন দেশে দেশে উত্তেজনা সৃষ্টি করে অস্ত্র বিক্রি করে তার অর্থনীতিকে চাঙ্গা রাখত। তারপরে এটা তো এটার সঙ্গে বিপরীতমুখী হয়ে যাচ্ছে। এবং ইলন মাস্ক, ইন্টারেস্টিং যে সে কিন্তু কোনো ওয়ার ইন্ডাস্ট্রির সঙ্গে অতখানি জড়িত না। সে হলো প্রধানত হলো ইনফরমেশন টেকনোলজি ইত্যাদি, এখন এআই আসছে, এইটাকে ধরে সে ডেভেলপ করতে যাচ্ছে। সেকেন্ড পয়েন্ট হলো আমেরিকা বুঝে গেছে, এবং ট্রাম্প ইজ ইন্টেলিজেন্ট আনাফ, সে যথেষ্ট বুদ্ধিমান, সে বুঝে গেছে
যে আমরা কিন্তু 2 নম্বরে চলে যাচ্ছি, চীন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখনও হয়তো ক্রস করে নাই, কিন্তু আগামী কয়েক বছরের ভিতরে এটা হয়ে যাবে। সেইটাকে বন্ধ করতে চায়। তাহলে পরে দুনিয়ায় গণতন্ত্র ছড়ায় দেওয়ার দায়িত্ব নিয়ে পয়সা খরচ করার বিলাসিতা এখন আমেরিকার অর্থনীতির আর করার উচিত না। এখন সে অর্থনৈতিক যুদ্ধে লিপ্ত হবে, এবং সেটা কানাডার সঙ্গে, মেক্সিকোর সঙ্গে। আসল টার্গেট হলো চীন, এবং চীনের উপরেও নতুন করে ট্যারিফ আরোপ করেছে। এই বিশ্ব পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর সঙ্গে তার একটা বৈঠকের সময় একটা মন্তব্য খালি আমি প্রেসে পেয়েছি। তিনি বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে যে তুমি এইটা দেখো। তার মানে বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকার নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট কোনো মুভ, এবং যেটা একসময় ব্যবহার করা হতো, যে বাংলাদেশকে ব্যবহার করে ইন্ডিয়াকে চাপ সৃষ্টি করে, যেটা বলে হাত মুচড়ায় ইন্ডিয়ার কাছ থেকে কিছু দাবি আদায় করা, সেই কৌশল থেকে সরে এসে ইন্ডিয়ার প্রভাব বলয়ের ভেতরে বাংলাদেশকে হয়তো ছেড়ে দিচ্ছে কিনা, এইগুলো বাস্তবতার ঘটনাবলী। আমাদের সামনের দিনে এইগুলো খেয়াল করতে হবে। এবং ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের চারদিকের বর্ডার, তার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে কি? ভারতের তো 2টা ভারত। একটা হলো 95% ভারতীয় জনগণের ভারত, আর একটা হলো আদানি গং, যারা ওখানকার টাইকুনস, তাদের ভারত। তো কোন ভারতের সঙ্গে আমরা সম্পর্ক করব? আমি নিজে ব্যক্তিগত ভাবে মনে করি, আমরা দেখেছি যুদ্ধের সময় যারা না খেয়ে একবার আর খাওয়া আমাদের মুক্তিযুদ্ধের জন্য দিয়েছিল, সেগুলো হলো ভারতের সাধারণ নাগরিক। আমাদের বন্ধুত্ব এবং সম্পর্ক তাদের সঙ্গে বিল্ড আপ করতে হবে, এবং সেই দিকে লক্ষ্য রেখে আমাদের অগ্রসর হতে হবে। কিন্তু ভারতীয় শাসক যারা তিস্তা বাঁধ নির্মাণের ব্যাপারে বাধা সৃষ্টি করছে, এবং যেটা আমাদের জন্য বিরাট একটা অর্থনৈতিক এবং জাতীয় স্বার্থের অনুকূল একটা প্রজেক্ট, সেইখানে কিন্তু সে এই জিনিসগুলো করছে। এই সরকার এই বিষয়গুলো সম্পর্কে কতটা সচেতন আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কিন্তু এত কঠিন কথা আমি যেতে চাই না। এইটা তো না বোঝার কোনো কারণ নেই যে মানুষ আজকে দ্রব্যমূল্যের যন্ত্রণায় জর্জরিত। সেই জর্জরিত জনতাকে আরও বেশি যন্ত্রণা কাতর করার জন্য 100টার বেশি আইটেমের উপরে ভ্যাট আরোপ কোন আহম্মকের মাথা থেকে আসতে পারে, যদি সে সরাসরি জনবিরোধী স্বার্থ রক্ষার জন্য এটা না করে থাকে। আমি অর্থনীতির ছাত্র এবং অর্থ উপদেষ্টা, তিনিও আমার সিনিয়র, খুবই সজ্জন ব্যক্তি, এবং তার সঙ্গে আমার খুব সম্পর্ক। তিনি হয়তো বলবেন দীর্ঘমেয়াদে এটা রেজাল্ট দিবে, হোক এখন একটু, যেটা বলা হয় উন্নয়নের প্রসব বেদনা। এখন উন্নয়নের প্রসব বেদনা বা অর্থনীতির দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করার জন্য এই মুহূর্তে যেটা দরকার, মানুষকে রিলিফ দিতে হবে। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, বিদ্যুৎ, গ্যাস। আমি দেখলাম গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য আবার নতুন করে কমিশনের বৈঠক ডেকেছে। আমি জানি না আমরা যে সেখানে কথা বললে পরে সেটা কোনো, আমি প্রমাণ করে দিতে পারি ভুল নীতি এবং দুর্নীতি যদি বন্ধ করে গ্যাসের দাম, ইলেকট্রিসিটির দাম অন্ততপক্ষে 15%, 20% কমিয়ে আনা সম্ভব। অঙ্ক দিয়ে আমি হিসাব করে দেখিয়ে দেবো, আগেও দেখিয়েছি আমরা, কিন্তু এইটা তারা করবে না। আওয়ামী লীগ সরকার করে নাই, কারণ ওইটা ছিল তাদের উৎস, যেখান থেকে 16 বছরে 28 লক্ষ কোটি টাকা তারা লুটপাট করে নিয়েছে। এই সরকারের স্বার্থটা কোথায়, সেইটা আমি জানতে চাই। সেটা কি এই জন্য যে রাজনীতি যদি চলে আসে, তাহলে পরে আমরা যাতে আউটকাস্ট না হয়ে যাই, আমরা যাতে মার্জিনালাইজ না হয়ে যাই, আমাদের একটা রাজনৈতিক দল এই সময়ের ভেতরেই করে ফেলতে হবে। এবং সেইটার জন্য হেলিকপ্টারে করে মিটিং করে বেড়াতে হবে, রোলস রয়েস গাড়ি বা অমুক BMW গাড়ি নিয়ে চড়তে হবে, বা রূপায়ণ টাওয়ারে বিল্ডিং করে করতে হবে। তো এইটাকে ভিত্তি করে যদি নতুন পার্টি হয়, তারপরে তো এটা রাষ্ট্রের সহযোগিতায় একটা রাজনৈতিক দল হলো। মানুষ এটা না বোঝার কোনো কারণ নেই। এবং ইলেকশন কমিশনের কাছে আমরা যখন প্রস্তাবনা দিয়েছিলাম অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য, আমরা বলেছিলাম
সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের 3 বছরের আগে কেউ কোনো দলীয় প্রার্থী হতে পারবে না। কেন বলেছিলাম? কারণ বড় বড় সিভিল সার্ভিসের অফিসার বা কোনো কর্পোরেশনের চিফ বা বড় কর্মকর্তা, তার কতগুলো সুযোগ সুবিধা আছে, ফান্ড ডাইভার্ট করে তার নিজের নির্বাচনী এলাকায় সেটাকে ব্যাপকভাবে বিনিয়োগ করে জনপ্রিয়তা অর্জন করার মাধ্যমে সে ইলেকশনে হঠাৎ করে কয়েক কোটি টাকা ডোনেশন দিয়ে পার্টির নমিনেশন নিয়ে পাবলিকের কাছে গিয়ে বলতে হয় যে এত কিছু আমি করেছি। ভাবটা উনি ওনার টাকায় করেছেন, কিন্তু সরকারি অর্থ ব্যয় করে তার নিজের সুবিধা আদায়ের জন্য এটা কিন্তু করেছেন। তাই সেইটা যদি সত্য হয়ে থাকে, ন্যায় যুক্তিসঙ্গত হয়ে থাকে, তাহলে পরে আমরা তো এটাও বলবো যে এইভাবে রাজনৈতিক দল করলে সেটা হবে না, এবং এই কোশ্চেনটা থেকে যাবে। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার অপরিহার্য। এই সরকারের গায়ে সামান্যতম গন্ধ যদি আসে যে কোনো বিদ্যমান রাজনৈতিক দল বা ভবিষ্যতে গড়ে ওঠা রাজনৈতিক দলের সঙ্গে তার কিছু সম্পর্ক ছিল বা আছে, তাহলে পরে কিন্তু নিরপেক্ষতার যে ভাবমূর্তি সেইটা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে। আলমগীর কবির, পবিত্র কোরআন এবং বাইবেলে দুটো গ্রন্থেই ইউনূস নবীর কথা আছে। তো মাছের পেট থেকে ইউনূস নবী বাড়ে আসলেন, কত বড় বিপদ থেকে বাড়ে আসে। তো আজকে ধরেন ইরাকের উর প্রভিন্সে, ওখানে ইউনূস নবীর জন্ম হয়েছিল এবং ইব্রাহিম নবীর। আবার আপনার নজব, ইরাকের যে নজব এলাকা প্রভিন্স, সেখানে আলী যান এবং আলী ওখানে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। আবার ওইখান থেকে, ওই নজব থেকে মীর জাফর আলী খান, ওই ইরাকের ওখান থেকে মীর জাফর আলী খান, যে বাংলার শেষ স্বাধীনতা সূর্য অস্তমিত যাওয়ার ক্ষেত্রে যার বড় ভূমিকা, মীর জাফর আলী খানও ওখান থেকে আসছিলেন। আবার আমাদের এখানে ইস্কেন্দার মির্জা, উনি আসছিলেন ওই পশ্চিমবাংলার মুর্শিদাবাদের ওই পরিবার থেকে। আমি এই কথাটা এই জন্য বলছি যে আমাদের অনেক সমস্যা, পার্বত্য সমস্যা, সীমান্ত সমস্যা, ফারাক্কা সমস্যা, তিস্তা সমস্যা, মিয়ানমার ইস্যু, এগুলো অজস্র। তারপরে ভারতীয় আগ্রাসন, ভারতীয় প্রভুত্ববাদ, এবং আজকে যেমন বাংলাদেশের, আমি এখানে তৃতীয় মাত্রায় আগেও বলেছি যে এখানে কিন্তু প্রধান দ্বন্দ্বই ভারতের সাথে বাংলাদেশের এখন শুরু হয়ে গেছে। এই দ্বন্দ্বকে আমরা অবহেলা করতে পারি না, এটাকে আমরা পাশ কাটায় যেতে পারি না। ভারত সম্পর্কে সজাগ থাকতে হবে। আবার চৌকুশ কূটনীতির মাধ্যমে বিশ্বকে দর্শন করতে হবে। বাংলাদেশকে কামানির খোরাক বানানো যাবে না। কোনো এক পক্ষ অবলম্বন করে বাংলাদেশ যেন কামানির খোরাক হয়ে যায়, সেই রকম একটা রাজনীতি, সেই রকম একটা পররাষ্ট্রনীতি আমরা থ্রো করতে পারি না। এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে। পার্বত্য চট্টগ্রাম প্রবলেম, এটাকে প্রত্যেকটা গভর্নমেন্ট এটাকে অবহেলা করেছে, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। ওখানে একটা নিগৃহীত জাতিসত্তা, অত্যাচারিত, নিপীড়িত, নিগৃহীত, তাদের সমস্যার সমাধান করছে না কেউ। এই সরকার এই ব্যাপারে কোনো কথাই বলছে না। ক্ষমতায় এসে তারা যে এইসব বিষয় নিয়ে কথা বলবে, মানবেন্দ্র নারায়ণ লারমা, তাকে আমরা জানি যে একটা জুম জাতি গঠনের নায়ক ছিলেন এবং নিয়মতান্ত্রিক রাজনীতিতেই তিনি এগোতে চেয়েছিলেন। তিনি পার্লামেন্ট মেম্বারও ছিলেন। তাকে নিষ্ঠুরভাবে বিদেশি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তাকে হত্যা করা হয়। একটা বৈদেশিক গোয়েন্দা সংস্থা তাকে হত্যা করে। তার ভাই সন্তু লারমা, তিনি ওখানে একটা মুভমেন্ট, ওই মুভমেন্টটাকে গড়ে তুলেছিলেন, ঝুম জাতির মুভমেন্ট। আমরা জাতিগত দ্বন্দ্ব, জাতি সমস্যার সমাধানগুলো
আমাদের দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। যদি আমরা দিতে না পারি তাহলে আমাদের জাতির এই অস্তিত্ব নিয়ে টান পড়বে। আমি উদারভাবে এই সমস্যাগুলোকে দেখার জন্য আমি আহ্বান জানাবো। সুতরাং আমরা দেশদ্রোহী না, সুতরাং আমরা জাতিবিদ্বেষী না, জাতিদ্রোহী না। তাকে ওখানে একটা পার্বত্য চট্টগ্রামের ফ্ল্যাগ দিয়ে ওখানে বসায় রাখছে, কিন্তু জুন জাতির যে অধিকারগুলো, তাদের ভূমি অধিকার, অন্যান্য অধিকারগুলো, এগুলো প্রতারণার মাধ্যমে শেখ হাসিনা একটা চুক্তি করেছে, সেই চুক্তির আমরা বিরোধিতা করেছি। কিন্তু যাই হোক, সে একটা চুক্তি করেছে, কিন্তু সেই চুক্তির রাষ্ট্রের সাথে রাষ্ট্রের চুক্তি, রাষ্ট্রের সাথে একটা সমাজের, একটা জাতির চুক্তি, সেটা বাস্তবায়ন হয়নি, আজও হয়নি। এবং সেখানে এখনও হত্যা চলছে, সেখানে এখনও নাশকতা চলছে, সেখানে এখনও জাতিবিদ্বেষ প্রচার করা হচ্ছে। জাতি সমস্যার সমাধান সম্পর্কে লেনিনের কিছু লেখা ছিল, আমার কাছে স্ট্যালিনের লেখাটাই খুব গ্রহণযোগ্য মনে হয়েছে। স্ট্যালিন জাতি সমস্যার, জর্জিয়া সমস্যার উপরে বলতে যেয়ে উনি বলেছেন যে অস্ত্রের মাধ্যমে, শক্তি প্রয়োগের মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে জাতিগত দ্বন্দ্বের কোনো সমাধান হয় না বা করা উচিত না। উনি ভুল করেছেন, সেটা ওনার ওই বইটার মধ্যে তিনি উল্লেখ করেছেন। আমিও মনে করি যে ওখানে অস্ত্র প্রয়োগ করে পার্বত্য চট্টগ্রামকে আমাদের আপন করে নেওয়া কোনো সুযোগ থাকবে না। এখানে খুব বলিষ্ঠ, খুব সহনশীল, সৌন্দর্যে ভরা, প্রচুর লেখাপড়ার মাধ্যমে একটা সমাজ বিশ্লেষণ, জাতি বিশ্লেষণের মধ্য দিয়ে যদি ওখানে সমস্যার সমাধান করা হয় তাহলে এটা সঠিক হবে। মায়ানমার নিয়ে অনেক সমস্যা আবার নতুন করে দেখা দিচ্ছে, সেখানে একটা নতুন রাষ্ট্র এবং জাতিসত্তার উদ্ভব ঘটছে। এটা বাংলাদেশ যদি মনে করে যে আমরা শুধু গান গেয়ে যাব, মজা মারে রে কপি যান বানিয়ার দোকান, আমরা এইভাবে দেশ চালাবো, রাষ্ট্র চালাবো, ভুল হবে। আবার যারা ক্ষমতায় আসতে চাচ্ছে